শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের প্রথমে স্বাগত জানাচ্ছি। প্রাণী দয়ামী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের কেরিয়ার শিক্ষা নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়। তো তোমরা বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত থাকো। আমি শুরু করব। পাঠ শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে একটা বার্তা, সেটা হলো এই মহামারী করোনা পরিস্থিতিতে তোমরা সবাই ঘরে থাকবে এবং ঘরে থেকে আমাদের যে অনলাইন ক্লাসগুলো হয় সেগুলো তোমরা দেখবে, অনুসরণ করবে। পাশাপাশি আরও অন্যান্য সাইটে প্রবেশ করে তোমরা আরও অনেক ভালো ভালো স্যারের ক্লাসও দেখতে পারো। আমি মনে করি স্কুল বন্ধ থাকলেও তোমরা ঘরে বসে যদি অনলাইন ক্লাসগুলো দেখো, স্কুলে সরাসরি উপস্থিত থেকে যে পাঠদানগুলো তোমরা যে নাও তার থেকেও আরও বেশি উপকৃত হবে বলে আমি মনে করি। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করতে যাচ্ছি। তোমরা বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত থাকো। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি ও আমার ক্যারিয়ার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। এখানে সিঁড়ি আছে না? এই সিঁড়ি দিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠি। ঠিক আমাদের জীবনেও আমাদের যদি ক্যারিয়ার গঠন করতে হয়, আমরা ধাপে ধাপে সিঁড়ি দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। তো ক্যারিয়ার শিক্ষা একটি ব্যাপক বিষয়। এটা বোঝার জন্য পূর্বের শ্রেণীগুলোতে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করেছি এবং সেই সব কাজের সাথে আমাদের জীবনযাপনের সম্পর্কের বিষয়টি বুঝতে চেষ্টা করেছি। এবার আমরা ক্যারিয়ার গঠন বিষয়ক কিছু সুনির্দিষ্ট এবং প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানব। ক্যারিয়ার বিষয়ে শিক্ষা এবং এই সংক্রান্ত কাজগুলো আমাদের ক্যারিয়ারের পথ অনুসন্ধানের কৌশল নির্ধারণ ও সঠিক ক্যারিয়ার গঠনে সাহায্য করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, এই চিত্রের মাধ্যমে আসলে বোঝাচ্ছে আমি আমার ক্যারিয়ার যখন গঠন করতে চাই, আমি কোন পেশা নিয়ে আমি ক্যারিয়ার গঠন করতে চাই। আমার দেখো এখানে সিঁড়ি দেওয়া আছে, আমি এই সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে আস্তে আমি উপর দিকে উঠবো। কাজেই তোমরা এখন নবম শ্রেণীতে পড়ো, তোমাদের এখন থেকে ঠিক করতে হবে তোমরা জীবনে কি করতে চাও। তার উপর ভিত্তি করে তোমাদের ক্যারিয়ার গঠন করতে হবে। ধরো তুমি ডাক্তার হতে চাও, তো ডাক্তার হতে গেলে তোমার কি কি যোগ্যতা লাগে, তোমার কি কি পাস করতে হবে, কিভাবে তোমাকে ডাক্তারি ভর্তি হতে পারো, এইসব বিষয়গুলো তোমাদের এখন থেকে জানা দরকার। যেমন ডাক্তার যদি পড়তে চাও, তাহলে তোমাকে অবশ্যই প্রথমত সায়েন্স নিয়ে পড়তে হবে, এসএসসিতে জিপিএ পাস পেতে হবে, তারপর এইচএসসিতে তাও সায়েন্স নিতে হবে, সেখানে জিপিএ পাস পেতে হবে। এরপর তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি অংশগ্রহণ করবে এবং তোমাকে অবশ্যই বায়োলজি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। এইসব বিষয়গুলো আগেভাগে আমাদের জানা দরকার। সেজন্যই তোমাদের নবম শ্রেণীতে আমি এবং আমার ক্যারিয়ার নিয়ে একটা বই, একটা বিষয় কিন্তু তৈরি করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আসলে তোমরা এই বইটিতে ভালো করে পড়ো, তোমরা জীবনে কি হতে চাও আর কি হতে চাইলে কি করতে হবে, সেটা তোমাদের কিন্তু বইটা ভালো করে পড়লেই সব কিছু তুমি জানতে পারবে। তোমাদের ক্যারিয়ার বইটা খুব ভালো একটা বই, তোমরা অবশ্যই ভালো করে একবার পড়লেই তোমরা সব বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি পরে ছেড়ে যাচ্ছি। ক্যারিয়ারের ধারণাটি ভালোভাবে বোঝার জন্য এর সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহ সম্পর্কে ধারণা স্পষ্ট হওয়া প্রয়োজন। এসো নিচে শব্দগুলোর সাথে পরিচিত হই। এগুলো কি একই অর্থ বহন করে নাকি ভিন্ন ভিন্ন অর্থ বহন করে? কর্মসংস্থান বলতে আমরা কি বুঝি? চাকরি আর পেশার মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? থাকলে সেগুলো কি, এগুলো নিয়ে একটু চিন্তা করা যায়। দেখো এখানে কাজ, পেশা, ক্যারিয়ার, বৃত্তি। তোমাদের মনে হতে পারে এই শব্দগুলো প্রায় কাছাকাছি বা একই মনে হতে পারে। আসলে কিন্তু এর মধ্যে একটু কি আছে, পার্থক্য আছে। সেগুলোকে ডিপলি যদি তোমরা চিন্তা করো, তাহলে তোমরা বুঝতে পারবে কোনগুলো কাজ, কোনগুলো পেশা, কোনটা ক্যারিয়ার, কোনটাকে বৃত্তি বলে। আমরা পরবর্তী স্লাইডে যাই, আস্তে আস্তে আরো বুঝতে পারবো। দেখো কাজের সঙ্গে কি দিয়েছে। আমাদের বিজ্ঞানীরা অথবা যারা এই বইটা লিখেছেন, তারা কাজকে কীভাবে সংযুক্ত করেছেন একটু ভালো করে দেখো। আমি দুটো ছবি দেখিয়েছি। এখানে কিন্তু যে এরা বসে আছে, এরাও কাজ করার জন্য, এবং এই কৃষক জমিতে এটাও কাজ করছে। এগুলো দুটোই কাজ, কিন্তু কাজের মধ্যে ডিফারেন্স থাকবে। দেখো কাজ, কোনো কিছু করাকে সাধারণ ভাষায় কাজ বলে।
এটি একটি ব্যাপক ধারণা যার মধ্যে যে কোনো ধরনের কর্মকাণ্ড অন্তর্ভুক্ত। চাকরি, পেশা বা ক্যারিয়ারের ক্ষেত্রে মানুষকে যা যা করতে হয় সেগুলো কোনো না কোনো কাজ। এর বাইরেও দৈনন্দিন জীবনে মানুষ যা করে, যেমন লেখাপড়া করা, খাওয়া, ব্যায়াম করা, বাজার করা, এগুলোকে সাধারণভাবে আমরা কাজ করে থাকি। চিন্তা করো প্রিয় শিক্ষার্থীরা, চাকরি, পেশা, ক্যারিয়ার, এগুলো যা যা মানুষের যা যা করতে হয় সেগুলোও কাজ। আবার লেখাপড়া করা, খাওয়া, ঘুমানো, বিশ্রাম নেওয়া, এগুলো কিন্তু এক ধরনের কাজ। তো ব্যক্তির কর্মক্ষেত্রে নির্দিষ্ট পদে অবস্থান করাকে চাকরি বলে। ব্যক্তির কর্মক্ষেত্রে নির্দিষ্ট পদে অবস্থান করাকে চাকরি বলে। যেমন সরকারি হাসপাতালের চিকিৎসক, জেলা প্রশাসনের বাগান পরিচর্যাকারী, বিদ্যালয়ের দারোয়ান, গার্মেন্টস কর্মী ইত্যাদি, এগুলো চাকরি। অর্থাৎ ব্যক্তির কর্মক্ষেত্রে নির্দিষ্ট পদে অবস্থান করাকে চাকরি বলে। কিন্তু কাজ আমরা খাওয়া করলে এটা কাজ, লেখাপড়া করে একটা কাজ, এখানে কিসের কাজ করছে, এখানে তারা কাজের জন্য বসে রয়েছে, নির্মাণ শ্রমিক, এগুলো কিন্তু কাজ। প্রিয় শিক্ষার্থীরা, পরের স্লাইডে যাচ্ছে, একটু দেখুন। এখন দেখো পেশা, বৃত্তি, আমি দুটো ছবি নিয়ে এসেছি। দেখো এটাকে একটুকে কাজ বলছিলাম, আবার এটাকে বলছি কি বৃত্তি, আবার এটাকে পেশা। পেশা কিন্তু তোমাদেরকে দেখাই, দেখো যেমন মনে করো বিভিন্ন, যেমন এই খেলোয়াড়, এই পেশা হচ্ছে খেলোয়াড়, ঠিক না? এখানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, উকিল আছে, এই যে শিল্পী আছে, এগুলো কিন্তু একটা পেশা। শিক্ষকতা করছে। দেখো বিভিন্ন ধরনের পেশা আমি তোমাদের একটা চিত্রের মাধ্যমে দেখিয়েছি। তো দেখো পেশা এবং বৃত্তির মধ্যে যে সামান্য যে লিটল ডিফারেন্স আছে সেটা একটু দেখো। বৃত্তি বা পেশা শব্দটিকে দুটি কখনো কখনো একই অর্থে ব্যবহার করা হয়, যদিও বৃত্তি ও পেশা শব্দটির মধ্যে কিছুটা পার্থক্য আছে। পেশার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণের দরকার হয়, যা সাধারণ বৃত্তির জন্য দরকার হয় না। যেমন একটি ভবনের নকশা যে স্থপতি করেন, তার স্থাপত্যবিদ্যায় শিক্ষা প্রশিক্ষণ নিতে হয়, তাই তার একটি পেশা। অন্যদিকে যার নির্মাণ শ্রমিক, তাকে বলা হয় বৃত্তি। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই আমি বুঝতে পেরেছো কোনটাকে বলে পেশা, কোনটা কি বলে বৃত্তি। এই লেখার মধ্যে কিন্তু এই যে নিচে যে টেক্সট লেখা আছে এর মধ্যে কিন্তু বুঝতে পারছো কোনটাকে বলে পেশা, কোনটাকে বলে বৃত্তি। আমি আবার বলছি, পেশা যেটাকে বলবো সেটা কিন্তু একটা অফিসের বা প্রাতিষ্ঠানিক, সেখানে শিক্ষা এবং প্রশিক্ষণের দরকার হবে। অন্যদিকে যে একজন যে ইঞ্জিনিয়ার, তার যে নকশা তৈরি করলো, সেই নকশা যে নির্মাণ শ্রমিক, তাদেরকে বলা হয় বৃত্তি। তার একটু ডিফারেন্স আছে, কেমন? এখন দেখো কেরিয়ার হলো সব ধরনের কাজ, পেশা বা চাকরি, জীবন অভিজ্ঞতার সম্মিলিত যা একজন ব্যক্তি তার সারা জীবন অর্জন করতে হয়। কেরিয়ার দেখো, সে ধাপে ধাপে উঠছে, সে কিন্তু একদিনে তার কেরিয়ার গঠন করতে পারবে না, সেই ধাপে ধাপে তার কেরিয়ার গঠন করবে। দেখো এখানে সিঁড়ি দেওয়া হয়েছে কেন? সে আস্তে আস্তে তার যে কর্মক্ষেত্র, তার যে কাজ, তার যে পেশা, তার যে চাকরি, সে অভিজ্ঞতার সাথে সাথে তার কেরিয়ারকে সে ডেভেলপ করছে। তাহলে কেরিয়ার হলো সব ধরনের কাজ, পেশা, চাকরি বা জীবন অভিজ্ঞতার সম্মিলিত রূপ যা ব্যক্তি তার সারা জীবনে অর্জন করে। কেরিয়ারের বিকাশ। নিচে কেরিয়ারের কয়েকটি সংজ্ঞা দেওয়া হলো। জীবনব্যাপী একজন ব্যক্তি মূলত তার পেশা সংক্রান্ত যে কর্মকাণ্ড পরিচালনা করেন, তাই তার ক্যারিয়ার। এটি বিভিন্ন চাকরি, পদ, কাজ, সম্মান বা অভিজ্ঞতার সমন্বয়। দেখো একজন ক্যারিয়ার গঠন করতে হলে তাকে কিন্তু অনেক কিছু করতে হবে। দেখো জীবনব্যাপী এটা কিন্তু লাইফ লং একজন ব্যক্তি মূলত তার পেশা সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করে, তাই ক্যারিয়ার। এটা চাকরি, পদ, কাজ, সম্মান এবং অভিজ্ঞতার সমন্বয় মিলে কিন্তু ক্যারিয়ার গঠন করা হয়। আবার দেখো ক্যারিয়ার হলো এক বা একাধিক ধরনের চাকরি বা পেশাগত কারণে একজন ব্যক্তির জীবনে অনেকটুকু সময় জুড়ে করে থাকে। তাহলে ক্যারিয়ার কিন্তু একদিন হয় না। আমি একটু আগে বলেছিলাম ক্যারিয়ার হলো এক বা একাধিক ধরনের চাকরি যা পেশাগত কারণে একজন ব্যক্তির জীবনের অনেকটুকু সময় জুড়ে করে থাকে। 3. জীবনের সুনির্দিষ্ট কর্মের অংশ হলো ক্যারিয়ার। তাহলে ক্যারিয়ারকে আমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি। লাস্ট একটা যে সংক্ষিপ্ত কথা বলতে চাই, জীবনের সুনির্দিষ্ট কর্মময় অংশ হলো ক্যারিয়ার। এখন দেখো বিভিন্ন ধাপ বা পরিকল্পনার পর্যায়গুলো দেওয়া হলো। প্রথমে নিজেকে জানা, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। নো ইটসেলফ, নিজেকে জানো। নিজেকে জানো। আচ্ছা, নিজেকে জানতে হবে আমি কি করতে চাই, আমি কতটুকু করতে পারবো, এটা কিন্তু জানতে হবে। কিন্তু
হ্যাঁ, নিজেকে জানা। নিজেকে জানা হচ্ছে সবচেয়ে বড় একটা, হ্যাঁ, মূল্যবান একটা জিনিস, নিজেকে জানা। তা আমি আমার কতটুকু যোগ্যতা আছে, আমি কি করতে পারি, কি করলে আমার ভালো হবে, কি আমি কতটুকু করতে পারি। সেজন্য দেখো, কেরিয়ারের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে নিজেকে জানা খুবই গুরুত্বপূর্ণ। নিজের আগ্রহ, ভালো লাগা, মন্দ লাগা, দক্ষতা ও যোগ্যতা, মূল্যবোধ ইত্যাদি সম্পর্কে জেনে এবং বুঝে প্রতিটি ধাপে অগ্রসর হতে হবে। যে কাজ আমরা করতে ভালোবাসি তেমন কাজ যদি জীবনের অধিকাংশ সময় করা হয় তাহলে কেরিয়ার আনন্দময় হয়ে ওঠে। আবার যে কাজে আমাদের আগ্রহ নেই সেই কাজ করলে ভালো করার সম্ভাবনা কম থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এটা খুবই ইম্পর্টেন্ট, নিজেকে জানা। তুমি নিজেকে জানো তুমি আসলে কি করতে চাও, তোমার কোন পেশা তোমার ভালো লাগে, তুমি সেই পথে অগ্রসর হও, তাহলে তুমি জীবন উন্নতি করতে পারবে। কেমন, এখন থেকে সিদ্ধান্ত নাও যে পেশা তোমার খুব ভালো লাগে এবং সেই পেশায় যেতে হলে তোমার কী কী যোগ্যতা অর্জন করতে হবে সেটা তুমি আগে জেনে রাখো, তারপর তুমি তোমার সেই পথে অগ্রসর হও। এখন দেখো, বিভিন্ন ধরনের পেশা, বৃত্তি বা চাকরি সম্পর্কে জানা। এই দেখো, এখানে বিভিন্ন পেশার লোকজনকে এই ছবির মধ্যে একসাথে দেখানো হয়েছে। এটা বুঝতে পারছে ডাক্তার, এটা হচ্ছে পুলিশ, হ্যাঁ, এরকম বিভিন্ন, হ্যাঁ, দেখা যাচ্ছে বিভিন্ন পেশার মানুষের ছবি এখানে দেখা যাচ্ছে। তো শুধু নিজের সম্পর্কে ভালোভাবে জানলে চলবে না, নিজের পছন্দ বা দক্ষতার সাথে মানানসই পেশা বা বৃত্তি খুঁজে বের করা এবং ওর জন্য নিজেকে যোগ্য করে তোলা কেরিয়ার গঠনের পুরুষত্ব। এক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা, যোগ্যতা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা ইত্যাদি বিষয় জানাও জরুরি। জানতে হবে নির্দিষ্ট পেশা বা বৃত্তিতে কী ধরনের চাকরি রয়েছে, সেগুলোতে কী কী দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয় ইত্যাদি। সঠিক তথ্য আমাদের সঠিক পেশা বা চাকরি জায়গাকে সাহায্য করবে। তো খুবই গুরুত্বপূর্ণ কথা প্রিয় শিক্ষিতরা, এই লাইনগুলো তোমরা পজ দিয়ে বারবার পড়বে অথবা তোমাদের পাঠ্য বই খুলে এলে, এই আমি তোমাদের এগুলো পাঠ্য বই থেকে নিয়েছি, কিন্তু এইগুলো পড়লে তুমি অনেক কিছু জানতে পারবে। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রিয় শিক্ষার্থীরা। আসলে আমি যে লেখাপড়া করছি মূলত একটা পেশা বেছে নেওয়ার জন্য, সেই পেশা কী পেশা আমি গ্রহণ করবো সেগুলো যদি ভালো করে জানতে হয়, এই কেরিয়ার বইটা তোমাদের পড়া খুব দরকার। কেরিয়ার বইটা তুমি ভালো করে পড়ো, তখন নিজেই বুঝতে পারবে তুমি কী করতে চাচ্ছ, তুমি কী করবা এবং তোমাকে কী করতে হবে। এখন দেখো, একটা প্ল্যান করতে হবে। আসলে প্ল্যান ছাড়া কোনো কিছু হয় না। অবশ্যই পরিকল্পনা, এই যে একটু কথা বললাম, তুমি যদি এইগুলো করো তুমি নিজে নিজে একটা প্ল্যান করতে পারবে। লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ এবং সে নিজেই পরিকল্পনা করা। কেরিয়ার বিকাশে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ অপরিহার্য। নির্দিষ্ট উদ্দেশ্য থাকলে বৃত্তি বা পেশা নির্বাচনে এবং এর জন্য প্রস্তুতি গ্রহণে সঠিক পরিকল্পনা করা যায়, ফলে কেরিয়ার গঠনের সফলতার সাথে অগ্রসর হওয়া সম্ভব। অনেক সময় যথেষ্ট যোগ্যতা এবং আগ্রহ থাকা সত্ত্বেও সুস্পষ্ট লক্ষ্য এবং পরিকল্পনার অভাবে কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয়। মনে করো তুমি কেরিয়ার লক্ষ্য নির্দিষ্ট করেছ, এরপর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমার কী করতে হবে। অবশ্যই একটি নির্দিষ্ট পেশা বা বৃত্তির জন্য যে যোগ্যতা দক্ষতা দরকার, তোমাকে সেগুলো অর্জন করতে হবে। বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে এগুলো অর্জন করা যায়। এটি যে কোনো বৃত্তি বা পেশার প্রবেশের জন্য শুধু প্রয়োজন তা নয়, কোনো বৃত্তি বা পেশায় থাকাকালে সেই পেশা বা বৃত্তির সাফল্যের জন্য নতুন নতুন যোগ্যতা ও দক্ষতা অর্জনের প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই লাইনগুলো কতটা গুরুত্বপূর্ণ তুমি একবার যদি পড়ো তুমি নিজেই বুঝতে পারবা আসলে তোমার একটা পরিকল্পনা করা দরকার। তুমি কি করতে চাচ্ছ, তুমি কি হতে চাও, এখানে কিন্তু সব সুন্দর করে বলা আছে। মূল কথা হচ্ছে দেখো, তুমি যেইটা তোমার টার্গেট, তুমি যেটা হতে চাও তার গভীর থেকে তোমাকে সেই ধরনের শিক্ষাগত যোগ্যতা, সেই অভিজ্ঞতা, সেই প্রশিক্ষণ, সেই প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার মধ্যে তোমাকে সেগুলো অর্জন করতে হবে। তোমাকে অবশ্যই এই কাজগুলো করতে হবে। যেমন আমি আমার কথাই বলি যে আমি শিক্ষকতার পাশে আসছি, আমার কিন্তু স্কুল জীবন থেকে আমার লক্ষ্য ছিল আমি শিক্ষকতা করবো। হয়তো আমি প্রথম দিকে চেয়েছিলাম আমি প্রফেসর হব, অধ্যাপক হব, কিন্তু আমি সেটা করতে পারি নাই। তারপর আমি চেয়েছি অন্তপক্ষে হাই স্কুলে, সরকারি হাই স্কুলে শিক্ষকতা করবো, সেটা আমার আসে নাই। শেষ পর্যন্ত আমার চলে আসছে বেসরকারি স্কুলের শিক্ষকতা। কিন্তু আমার শিক্ষকতা খুব আমার প্ল্যানেই ছিল। আমার থেকে অনেক মেধাবী, আমি যখন পড়তাম যে আমার সবার মধ্যে অনেক আর আমার থেকে অনেক ভালো লেখাপড়া জানা বা বাবা লেখাপড়া করতো, এরকম অনেকে ছিল, কিন্তু তারাও আমার মতো তারা আমার পজিশনে আসতে পারে না। কেন? তাদের লক্ষ্য হতে ঠিক ছিল না। আমি লেখাপড়া কম, ওর থেকে লেখাপড়া কম করেও কিন্তু আমার লক্ষ্য ছিল যে আমি শিক্ষকতা করবো। আমি
যে সে চেয়েছিলেন প্রফেসর না পারলেও আমি তারপর সরকারি স্কুল টিচার না পারলেও স্পেশালিস্ট টিচার হয়েছে, এরকম একটা প্ল্যান নিয়ে অগ্রসর হলে তোমরা অগ্রসর হতে পারবে। হয়তো তুমি যে করেছো তার অতিরিক্ত যেতে না পারলেও তার কাছাকাছি বা তার নিচে হলে তুমি অবস্থান করতে পারবে। তুমি যদি কোনো প্ল্যানে না থাকে, তুমি যে কিছুক্ষণ এই পেশায় কিছুক্ষণ ওই পেশায় কিছুক্ষণ ওই করতে করতে তখন কিন্তু তোমার বয়স চলে যাবে, তুমি আর অগ্রসর হতে পারবে না। কারণ আমি 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 22 বছর 21 বছর বয়সে কিন্তু আমি চাকরিতে যোগদান করে ফেলেছি অলরেডি। কেন? আমার লক্ষ্য ঠিক ছিল যে আমি শিক্ষকতা আসবো, সেই জন্য খুব তাড়াতাড়ি আমি চাকরি জয়েন করতে পেরেছি। কারণ আমার লক্ষ্য ছিল ওটাই, আমি বিএসসি পাস করবো, বিএড করে ফেলেছি। হ্যাঁ, বিএড করা মাত্রই আমার চাকরি হয়ে গেছে। কাজেই তোমরাও তোমাদের প্ল্যান ঠিক করো, তোমরা কী করবে। এরপর চাকরি খোঁজা, এটা দেখো থেকে বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা প্রায় শুনে থাকি কোনো ব্যক্তি চাকরি করছেন, আবার পত্রপত্রিকায় ইন্টারনেটে বিভিন্ন চাকরি বিজ্ঞাপন দেখতে পাই। ব্যক্তি যখন চাকরি করতে চান তখন বিজ্ঞাপন দেখে যাচাই বাছাই করে আবেদন জমা দেন। এই জন্য যথেষ্ট মনোযোগ এবং ধৈর্যের প্রয়োজন। নিজের যোগ্যতা, দক্ষতা, আগ্রহ, মূল্যবোধ ইত্যাদি বিষয় লক্ষ্য রেখে সংশ্লিষ্ট চাকরির জন্য আবেদন করতে হয়। নিজের শিক্ষাগত পেশাগত অভিজ্ঞতা উল্লেখ করে একজন ব্যক্তি তার জীবনের জীবন বৃত্তান্ত, সিভি যেটাকে বলে, কারিকুলাম ভাইটা তৈরি করেন। এক্ষেত্রে সুন্দর গুছিয়ে রাখা দক্ষতা, অভিজ্ঞতা যুগে রেখে তুলে ধরা আবশ্যক। সংশ্লিষ্ট চাকরিদাতা সংস্থা কখনো কখনো লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য ডাকে, সেক্ষেত্রে যথেষ্ট প্রস্তুতির প্রয়োজন হয়। এবার চাকরি ভালো করে দেখবা, চাকরি খুঁজতে হলে কী করতে হবে, কোথায় দরখাস্ত করবা, সিভি কীভাবে লিখবা, এগুলো সব জানতে হবে। এবং পরীক্ষাতে চাকরি পেতে হলে তোমাকে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা বা সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে এবং সেই জন্য প্রস্তুতি নিতে হবে। এইসব বিষয়ে তোমার দক্ষতা অর্জন করতে হবে। চাকরির পরিবর্তন, বিভিন্ন কারণে মানুষ চাকরি পরিবর্তন করে থাকে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রধান কারণ হলো আরও ভালো কোনো চাকরির সুযোগ পাওয়া। আমরা জানি কেরিয়ার বলতে কোনো একটা নির্দিষ্ট চাকরি বা পেশা বোঝায় না, বরং জীবনের পথে বিভিন্ন চাকরি ও অভিজ্ঞতার সম্বন্ধে বোঝায়। তাই নিজের আগ্রহ, পছন্দ, দক্ষতা ইত্যাদি পরিবর্তনের পরভূমিতে নতুন চাকরির জন্য চেষ্টা করা কেরিয়ারের অংশ। আসলে আমি একজন দক্ষ লোক থেকে বুঝেছি যে নাকি বেশি চাকরি পরিবর্তন করে সেই নাকি যোগ্য। কারণ যেমন মনে করো আমি শিক্ষকতা পেশায় আসছি, এখানেই পড়ে আছি, আর অন্য চেষ্টা করছি না। কিন্তু যারা ভালো পড়ালেখা জানে তারা সবসময় তারা উপরে উঠতে চায়, ক্যারিয়ার চেঞ্জ করতে চায়, বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয়। কাজেই চাকরি পরিবর্তন করতে হলে কিন্তু তোমাকে অবশ্যই দক্ষতা বাড়াতে হবে। কাজেই আমি এই কথা বলতে চাচ্ছি যে চাকরি পরিবর্তন করা এটা কিন্তু ক্যারিয়ারের একটা অংশ, ক্যারিয়ারের একটা অংশ। কিন্তু তোমাকে দক্ষতা বাড়াতে হয়, তোমাকে অবশ্যই আরও বেটার চাকরি পরিবর্তন করতে, অবশ্যই তুমি যেটা পছন্দ করো ওই রকমই কর্তব্য পেশায় যেতে হবে। সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো ক্যারিয়ার বিকাশে বিভিন্ন পর্যবেক্ষণ করা যায়: রৈখিক বিকাশ, দক্ষতা ভিত্তিক বিকাশ, সাংকেতিক বিকাশ। ক্যারিয়ার রৈখিক এবং বিকাশ বলতে আমরা নিম্নপদ থেকে ধীরে ধীরে উপরে পদে উন্নীত হওয়াকে বোঝায়, যেমন সহকারী কমিশনার পদে যোগ দেওয়া, ধীরে ধীরে সচিব পদে উন্নীত হওয়া। দক্ষতা ভিত্তিক দেখো রৈখিক বিকাশ, যেমন আস্তে আস্তে তুমি উপরে পদে যাচ্ছ, আস্তে আস্তে সিনিয়র পোস্টে যাচ্ছ, কীভাবে ধাপে ধাপে সহকারী কমিশন থেকে আস্তে আস্তে সচিব পদে যেতে পারো। দক্ষতা ভিত্তিক, এক্ষেত্রে ব্যক্তির নির্দিষ্ট কাজ, দক্ষতা ও ক্রমাগত দক্ষ হয় গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। যেমন একজন শিক্ষকের বিজ্ঞান বিষয়ে পড়ানোর ক্রমাগত চর্চা করে দক্ষতা বৃদ্ধি পায়, একজনের দক্ষতা ভিত্তিক বিকাশ। যেমন আমাদের হচ্ছে এইটাই, আমাদের কোনো উপরে যাওয়ার সুযোগ নয়, আমাদের কাজে শুধু পাঠদান দেওয়া, পাঠদান করতে করতে হয়তো আমরা অবশ্যই দক্ষতা অর্জন করবো, কিন্তু এরকম সচিব মতো হওয়ার নয়। এটা যে রৈখিক বিকাশ, আমাদের কাছে দক্ষতা ভিত্তিক বিকাশ, আমাদের উপরে ওঠার কোনো সুযোগ নেই, আমাদের যে জ্ঞান তোমাদেরকে পাঠদান করতে করতে সেটা অভিজ্ঞতা বাড়ানো, এটা হচ্ছে আমাদের দক্ষতা ভিত্তিক বিকাশ। রৈখিক বিকাশ কারা? যারা পড়াশোনা কাটারে আছে, তারা উপরে পদে ধীরে ধীরে যায়, প্রথমে ম্যাজিস্ট্রেট, তারপরে কমিশনার, তারপরে সচিব, এরকম করে হয়। সাংকেতিক বিকাশ, ক্যারিয়ারের সাংকেতিক বিকাশ বলতে সময়ের সাথে সাথে ব্যক্তির জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতার কর্মবিকাশ বোঝায়। এক্ষেত্রে ব্যক্তি নিজস্ব কর্মক্ষেত্রে নিজের বিষয় নিয়ে কাজ করতে শুরু করেন। এর বাইরে নানা ধরনের কাজের সঙ্গে সুযোগ থাকে। ধরা যাক একজন বিজ্ঞান শিক্ষক বিজ্ঞান ছাড়াও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিলেন, এরপর তিনি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অন্য একটি বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দিলেন। এভাবে তার ক্যারিয়ারের সাংকেতিক বিকাশ হয়। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সাংকেতিক বিকাশ। যে একটা বিষয় পারি, আমি অন্য একটা বিষয় নিয়ে যদি আস্তে আস্তে যদি আমি অগ্রসর হই, ওই কাজ নিয়ে আমরা শিখতে চাই, যেমন আইসিডি সম্পর্কে জানতে চাই, এরকম বলে এটা করে সাংকেতিক বিকাশ। তাই 3 ধরনের বিকাশের কথা বলা আছে, খুবই গুরুত্বপূর্ণ: রৈখিক বিকাশ, দক্ষতা ভিত্তিক বিকাশ আর সাংকেতিক বিকাশ। ক্ষেত্রে ভালো করে অনুধাবন করার চেষ্টা করবে। এখন একটি ক্যারিয়ারের রূপরেখা বা মডেল,
মনোবিজ্ঞানী ডোনাল্ড সুপার সময়ের সাথে সাথে এবং অভিজ্ঞতা অর্জনের ফলে পরিপ্রেক্ষিতে মানুষ নিজের সম্পর্কে ধারণা পরিবর্তনের ভিত্তিতে একটি মডেল তৈরি করেন। এটিকে লাইফ রেইনবো বলা হয়েছে, কারণ এই ধাপগুলোকে রংধনুর মতো ধাপে ধাপে সাজানো হয়েছে। প্রথম ধাপে কি হয়? নিজের সম্পর্কে ধারণা তৈরি হয়, দৃষ্টিভঙ্গি, চাহিদা ও কাজের একটা সাধারণ জগৎ সম্পর্কে ধারণা হয়। দ্বিতীয় ধাপটি অনুসন্ধান, বিভিন্ন কাজ নিয়ে পরীক্ষা করে দেখা, পছন্দের প্রয়োজনের সঙ্গে সঙ্গে দক্ষতা অর্জন করা। স্থিতি, কর্মক্ষেত্রে প্রবেশের যোগ্যতা এবং অভিজ্ঞতা অর্জনের মধ্যে দিয়ে স্থায়ী অবস্থানে পৌঁছানো, বজায় রাখা, নিজের অবস্থানের উন্নতির জন্য ক্রমাগত চেষ্টা পরিবর্তন করা এবং খাপ খাওয়ানো। প্রতিফলন, ফলাফল এবং প্রাপ্তি কমে আসা, অবসর গ্রহণের প্রস্তুতি। এই ডোনাল্ড সুপার যে সময়ের সাথে সাথে যে আমাদের যে কেরিয়ারের যে একটা মডেল তৈরি করছেন, এটাকে বলে লাইফ রেইনবো। হ্যাঁ, লাইফ রেইনবো কীভাবে হয় সেটা তোমরা একটু পরে নিচের যে একটা চার্ট আছে সেখানে দেখতে হবে। এই দেখো, এই জিনিসটা লাইফ রেইনবো। হ্যাঁ, লাইফ রেইনবো। দেখো এখানে কি হচ্ছে, প্রথম ধাপ নিজের সম্পর্কে জানা, বৃদ্ধি। কোথেকে বৃদ্ধি হয়? দেখো এই যে এই 14 বৃদ্ধি 14 পর্যন্ত। হ্যাঁ, 14 পর্যন্ত যে এই জিনিসটা যে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 5 থেকে ধরো 14 বছর পর্যন্ত নিজের সম্পর্কে ধারণা তৈরি হয়, দৃষ্টিভঙ্গি, চাহিদা ও কাজের একটি সাধারণ জগৎ সম্পর্কে ধারণা হয় এই 5 থেকে 14 বছরের মধ্যে। হ্যাঁ, 5 থেকে 14 বছরের মধ্যে কিন্তু এটা বোঝা যায়, নিজের সম্পর্কে ধারণা তৈরি হয়, দৃষ্টিভঙ্গি, চাহিদা ও কাজের একটি সাধারণ জগৎ সম্পর্কে ধারণা হয়। যেমন আমি এই স্কুল জীবন থেকে আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি শিক্ষকতা করবো, কাজেই এইটা কিন্তু এই 14 বছরের মধ্যে হয়ে যায়। 15 থেকে 24 এই সময় কিন্তু আমি চাকরিতে অলরেডি 24 বছরের আগে আমি চাকরি জয়েন করে ফেলেছি। বিভিন্ন কাজে পরীক্ষা করে দেখা, পছন্দের প্রয়োজনের সাথে সাথে দক্ষতা অর্জন করা। এই বয়সে 15 থেকে 24 এই বয়সে কিন্তু অনুসন্ধান করা। এরপর দেখো 25 থেকে 44, যেমন আমার এই অবস্থাতে স্থিতি, কর্মক্ষেত্রে বয়সের যোগ্যতা এবং অভিজ্ঞতা অর্জনের মধ্যে দিয়ে স্থায়ী অবস্থানে পৌঁছানো। এই অবস্থাতে এখন থেকে আমি কোনো যেতে পারবো না। আমার যে বয়স, এই বয়সে আমি এই পেশা ছেড়ে আর কোনো কাজে যাওয়ার আমার সুযোগ নেই। কাজে এই পেশায় আমাকে যত কষ্টই হোক বা যদি এই পেশায় আমাকে থাকতে হবে, সেটা হচ্ছে 25 থেকে 44 পর্যন্ত এই পেশায় আমাকে থাকতে হবে। এবং 4th বছর বজায় রাখা, নিজের অর্থাৎ এই জিনিসটা 45 থেকে 64 বছর বয়স পর্যন্ত নিজের অবস্থানের উন্নতির জন্য ক্রমাগত প্রচেষ্টা, পরিবর্তন এবং খাপ খাওয়ানো। এই জিনিসটা 45 থেকে 64, হ্যাঁ, এই বয়সে খাপ খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে এই 60, 65 বা তদুর্ধ হচ্ছে ফলাফল, প্রাপ্তি কমে আসা এবং অবসর গ্রহণের প্রস্তুতি। এই অবস্থা অবসর গ্রহণ। যদিও ডোনাল্ড সুপার তার পর্যায় বা ধাপগুলোকে বয়স অনুযায়ী ভাগ করেছেন, তবে এই ধাপ বিভাজন ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হতে পারে। হ্যাঁ, তবে তারপরেও এটার সম্পর্কে একটা ধারণা নিয়ে যাচ্ছে। এবং আমার ধারণার সাথে আমার যে ব্যক্তিগত জীবনের সাথে, আমার কেরিয়ার সাথে এটা অনেকটা নিয়ে যাচ্ছে, সামান্য ত্রুটি। যেমন আমার এই যে আমি এখন বর্তমানে এই পর্যায়ে আছি, একই কথা। কেমন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই রেইনবো জিনিসটা কি সেটা ভালো করে বুঝবে। এই রেইনবো দ্বারা কি বোঝাচ্ছে এখানে কিন্তু এই বোঝের সাথে এটা মিল, এটা পরে পরে দেখবা। এটা দেখলে তোমরা বুঝতে পারবে কেরিয়ার সম্পর্কে তোমাদের কি ধারণা অর্জন হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায় আজকের মতো পাঠ শেষ করছি। সবাইকে ধন্যবাদ।